যে বোন থাকে, বোনের উপরে একটি নরম প্রকৃতির মাংসপেশি থাকে। এভাবে এটা উপরের বোনের ক্ষেত্রেও থাকে, নিচের বোনের ক্ষেত্রেও থাকে। বয়স্ককালে আমাদের শরীরের মধ্যে প্রচণ্ড রোগ হয়। তারতম্য হচ্ছে গিয়ে আপনার হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা আজকাল ঘরে ঘরেই, আর বয়স হলে তো সব থেকে যেটা বেশি হয় এটা আপনার বললাম হাঁটু ব্যথা। তো হাঁটু ব্যথা হলো অনেক সময় হাঁটু ফুলে যাওয়া, তারপরে হাঁটু থেকে একটা কটকটমট সাউন্ড বের হওয়া, হাঁটু ভাঁজ করলে সোজা করতে না পারা। অনেক সময় আমাদের মা মাসিরা অনেক সময় যে আসন করে বসে পূজা দেবে বা ওই জিনিসটা ওদের হয়ে ওঠে না, বা সিঁড়ি উঠানামা করতে না পারা। এই যে হাঁটু ব্যথা বা কেন হয়, হাঁটু ব্যথা এটা হচ্ছে কি আপনার বয়স্ককালে বা বার্ধক্যজনিত কারণে এই হাঁটু ব্যথাটা হয়। পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে হয়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে 45 বছরের ঊর্ধ্বে হাঁটু ব্যথা শুরু হয়ে যায়, আর পুরুষের ক্ষেত্রে 60 বা 60-এর ঊর্ধ্বে গেলে হাঁটু ব্যথা শুরু হয়। আমরা যদি দেখি যে হাঁটুর যে গঠনটা, যে হাঁটুর যে অ্যানাটমিটা, এই যে হাঁটুর যে উপরে যে বোনটা থাকবে এটা বোন হচ্ছে যে আপনার ফিমার বোন, আর নিচে যে বোনটি থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার টিবিয়া ফিবুলা, দুইটি বোন থাকে। তবে হাঁটুর গঠনের ক্ষেত্রে আপনার ফিমার আর টিবিয়া এই দুইটি বোনই থাকে, আর সামনে যে এই যে দেখছেন এটা হচ্ছে গিয়ে আপনার পেটেলা। এটাই আমাদের হাঁটুর গঠন করতে, এটাই থাকে আমাদের হাঁটুর গঠন। তাছাড়া হাঁটুর মধ্যে অনেক জিনিসই থাকে, যেমন লিগামেন্ট থাকে আপনার, তারপরে আপনার কার্টিলেজ থাকে, তারপরে জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। তো বয়সের ক্ষেত্রে যে আমাদের যে হাঁটু যে বোন থাকে, বোনের উপরে একটি নরম প্রকৃতির মাংসপেশি থাকে। এভাবে এটা উপরের বোনের ক্ষেত্রেও থাকে, নিচের বোনের ক্ষেত্রেও থাকে। আর এই যে নরম যে মাংসপেশিটা এটাকে বলা হয় কার্টিলেজ। এই কার্টিলেজের কাজ হচ্ছে গিয়ে আপনার হাঁটুকে পরস্পর কাছাকাছি যাতে আনতে না দেয়। এভাবে এটা শক অ্যাবজর্ব করবে আপনার। তো হাঁটুর মাঝখানে ফ্লুইডও থাকে। তো বয়স্ককালে কি হয়, ওই ফ্লুইডগুলি ধীরে ধীরে কমতে থাকে, আর তারপরে আমরা হাঁটুর যে কার্টিলেজের মধ্যে অনেকটাই প্রেশার ক্রিয়েট হয়। তখন আস্তে আস্তে কার্টিলেজগুলি আপনার ক্ষয় হতে থাকে। ক্ষয় হওয়ার পরে যে বললাম সিমটমগুলি, হাঁটু ফুলে যাবে, হাঁটু টাইট হয়ে যাবে, ভাঁজ করলে সোজা করতে পারবেন না, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারবেন না, তারপরে যে নিচে বসতে পারবেন না, হাঁটু থেকে সবসময় একটা সাউন্ড বের হবে। তো এটাকে আমরা মেডিকেলি ভাষায় বলি অস্টিও আর্থ্রাইটিস। এই যে বললাম, এটা নিয়ে বোঝা যায় যে অস্টিও কথাটা হচ্ছে গিয়ে বোন, আর আর্থ্রাইটিস হচ্ছে গিয়ে আপনার ক্ষয়জনিত বা প্রদাহজনিত। তো এই রোগের যে অস্টিও আর্থ্রাইটিস, এই অস্টিও আর্থ্রাইটিসের যে মানে রিস্ক ফ্যাক্টরগুলো কী কী। তো অস্টিও আর্থ্রাইটিস রিস্ক ফ্যাক্টর সব থেকে বেশি এটা হচ্ছে গিয়ে আপনার ওবেসিটি। এটা আপনার শরীরে ওজন বৃদ্ধি পেলে অবভিয়াসলি সবাই জানি যে আমরা আমাদের হাঁটু, যে এই হাঁটুগুলো আমাদের ওয়েট বিয়ারিং জয়েন্ট, অবভিয়াসলি আমার শরীরের ওয়েটগুলো আপনার হাঁটুর উপর দিয়ে যাবে। তখন কি হবে, তখন এই ভিতরে যে কার্টিলেজগুলি আছে না, কার্টিলেজগুলো অনেক প্রেশার পড়ে, তখন কার্টিলেজগুলো ক্ষয় হতে থাকে। দ্বিতীয় হচ্ছে কি আপনার রিমাটয়েড আর্থ্রাইটিস। এটা আপনার যে অস্টিও আর্থ্রাইটিসের মধ্যে আরেকটা আছে ব্লাড ট্রান্সমিটেড ডিজিজ, এটা আপনার অটোইমিউন ডিজিজ, এটা আপনার রিমাটয়েড আর্থ্রাইটিস। তারপর আরেকটা আপনার যে বয়সের কারণে সব থেকে যেটা বেশি হয়, এটা হচ্ছে বয়সের কারণে হবে। তারপর হতে পারে আপনার জেনেটিক, আপনার পূর্বপুরুষের কেউ থাকলে, মা বাবা দাদু দিদা, এটার কারণে আপনার এই অস্টিও আর্থ্রাইটিসটা হতে পারে। তো অস্টিও আর্থ্রাইটিস হলে আমরা কিভাবে বুঝি? অস্টিও আর্থ্রাইটিস হলে কোনো পেশেন্টকে ক্লিনিকে আসলে তখন বলি যে উনি যে প্রবলেমগুলো বলবে, তারপরে আমরা বলি যে একটি এক্সরে করুন। এক্সরে করলে আমরা দেখি যে হাঁটুর মাঝখানে গ্যাপটা কতটুকু কমেছে, যে বোনের কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়েছে কিনা, বা কোনো ধরনের কোনো সাইডে নেমেছে বা কোনো সাইডে উপরে উঠেছে, এইসব যে গ্যাপগুলো আমরা এক্সরের মাধ্যমে এইসব দেখি। তারপরে একটা কথা বলি, এই অস্টিও আর্থ্রাইটিসে আপনার 4টা গ্রেড থাকে।
এটা আপনার বেসিক্যালি আপনার স্পেসের উপর ডিপেন্ড করবে, যে আপনার স্পেসটা যদি কম থাকে তখন আমরা ইনিশিয়ালি গ্রেড 1 বলি, বা কার্টিলেজটা কম হলে তখন আমরা গ্রেড 1 বলি। তারপরে এইভাবে আমরা গ্রেডটা আমরা নির্ধারিত করি। আর গ্রেড 4 হলে বুঝবেন যে আপনার কার্টিলেজটা পুরোটাই, ওই যে বললাম মাংস বেশি, কার্টিলেজ এটা পুরোপুরিটাই ক্ষয় হতে থাকে। তো আমরা হাঁটু ব্যথা শুরু হলেই, যে বয়স্ক হাঁটুটা শুরু হলেই যে আমরা মেডিসিন খাই, ডাক্তার দেখাই, স্টেরয়েড নেই, কিন্তু কোনো ধরনের আমাদের হাঁটুর ব্যথার কোনো পরিবর্তন হয় না। তো দর্শকবৃন্দ বা আমার ভিডিও যারাই দেখে, তো বলবো শুধুমাত্র যে মেডিসিন খেলেই যে আপনার ব্যথা কমে যাবে এমন কোনো কথা না। এই অস্টিওআর্থ্রাইটিসের কোনো পার্মানেন্ট মেডিসিন বার হয়নি যে মেডিসিন খেলেই ব্যথা আর হবে না, এমন না। এই অস্টিওআর্থ্রাইটিসের হলে এটাকে মেনটেন করতে হবে, রেগুলারলি এক্সারসাইজ করতে হবে, তখনই যে গিয়ে আপনার হাঁটুটা ভালো থাকবে। তো যাদের এই সমস্যা অস্টিওআর্থ্রাইটিস হয়েছে, বাড়িতে কি কি এক্সারসাইজ করবেন, এক্সারসাইজগুলো করুন, অবশ্যই আপনার অস্টিওআর্থ্রাইটিস থেকে আপনি বিদায় পাবেন। তো এক্সারসাইজগুলো ফলো করুন, দেখুন কি কি করতে হয়। তো প্রথমত আপনি বেডের মধ্যে লম্বা হয়ে এভাবে শোবেন, শোয়ার পরে আপনারা অনলাইন থেকে কিনতে পারেন এভাবে। তো বা হাঁটুর নিচে দেওয়ার জন্য বালিশ দিয়ে হবে, বা যে কোনো টাওয়ালকে রোল করে টাওয়াল দিয়ে হবে। তো আপনার যে পায়ে ব্যথা, ওই পায়ের মাঝখানে এভাবে রাখবেন। ধরুন আমার বাম পায়ে ব্যথা, বা কেউ যদি দুনো পায়ে ব্যথা, তো দুনো পায়ে এভাবে রাখতে পারেন। তো এক্স্যাক্টলিতে এভাবে হাঁটুর মাঝখানে এভাবে রাখবেন, আর আপনি এভাবে বসবেন, বা শুয়েও আপনি করতে পারেন, যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করবেন। তো বসে যদি এভাবে করেন, আর আপনি জাস্ট হাঁটু দিয়ে এই যে ফোম রোলার উপর জাস্ট আপনি চাপ দেবেন, বা আপনি যাই রাখুন না কেন, বালিশ থাকতে পারে, টাওয়াল থাকতে পারে, চাপ দিয়ে জাস্ট এভাবে হাঁটু দিয়ে চাপ দিয়ে রাখবেন। আর এই যে পায়ের পাতাটা আস্তে করে সামনের দিকে এভাবে রাখবেন, আর আপনি 10 সেকেন্ড অবধি হোল্ড করুন। 1 2 3 4 5 6 7 8 9 10, বাস, সিম্পল এক্সারসাইজ। এবার আপনার দুনো পায়ে এইভাবে আপনি করতে পারেন। তো এটা হচ্ছে আপনার নাম্বার 1 এক্সারসাইজ। নাম্বার 2 এক্সারসাইজটা আপনার কীভাবে করবেন? নাম্বার 2 এক্সারসাইজ করতে হলে এভাবে এই যে রাবারের বেল দেখছেন, থেরাবেন, এটাকে থেরাবেন বলা হয়। এই থেরাবেন দিয়ে জাস্ট আপনি মাঝখানে এভাবে করবেন। করার পরে এটা আপনার দুনো পায়ের মাঝখানে এভাবে রাখবেন। তারপরে আপনি আস্তে করে এভাবে শুয়ে যাবেন। আপনার যে পায়ে ব্যথা, ওই পাটাকে এক পা দিয়ে এই বেলটাকে এভাবে নিচের দিকে রাখবেন, আর একটা পা সোজা এভাবে উপর দিকে উঠাবেন এভাবে, আর আপনি হাতটা এভাবে রাখবেন। তারপরে আপনি এই যে বললাম 1 2 3 4 5 সেকেন্ড অবধি হোল্ড করুন, দেন রিল্যাক্স, দেন অপোজিট লেগ 1 2 3 4 5, দেন অপোজিট। সিম্পল এক্সারসাইজ 1 2 3 4 5। এই প্রত্যেকটা এক্সারসাইজ 15 বার করে করবেন, 3 সেট করবেন। এই হচ্ছে আপনার 2 নাম্বার এক্সারসাইজ গেল। 3 নাম্বার এক্সারসাইজটা আপনি কীভাবে করবেন? 3 নাম্বার এক্সারসাইজটা করতে হলে আপনি এভাবে পাটা ঝুলিয়ে বসবেন, পাটা এভাবে ঝুলিয়ে বসবেন। তারপরে আপনি একটা পাও দিয়ে একটা পাওকে এভাবে আটকিয়ে রাখবেন, একটা পাও দিয়ে একটা পাওকে এভাবে আটকে রাখবেন। এবার কি করবেন? সামনের পাও দিয়ে সামনের পাও দিয়ে আপনি পিছনের পাওকে আটকে রাখবেন, আর পিছনের পাও দিয়ে সামনের পাওকে ধাক্কা দেবেন এভাবে, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে এভাবে হোল্ড করে এভাবে 1 2 3 4 5। তাছাড়া আপনি এক্সারসাইজ করতে পারেন যে ওয়েট ব্যাগের মাধ্যমে। এই ওয়েট ব্যাগটা আপনি পায়ের মধ্যে এভাবে লাগাবেন। এটা হচ্ছে কি আপনার 4 নাম্বার এক্সারসাইজ। এটাকে স্যান্ডব্যাগ বলা হয় এভাবে। তো যে পায়ে আপনার ব্যথা, এই পায়ের মধ্যে লাগাবেন। দুনো পায়ে ব্যথা হলে দুনো পায়ে লাগাতে পারেন। তো কী করবেন? আস্তে করে জাস্ট পাকের উপর দিয়ে উঠিয়ে এভাবে কিছুক্ষণ হোল্ড করুন।
1 2 3 4 5 ডাউন, আবার 1 2 3 4 5 ডাউন। এভাবে আপনি দোনো পায়ের মধ্যে আপনি এক্সারসাইজ করতে পারেন। যে পায়ে আপনার অস্টিওআর্থ্রাইটিস ওই পায়েই এক্সারসাইজ করবেন। আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে কি, যদি হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকে বা হাঁটু অতিরিক্ত ফুলা হয়, তাহলে আপনি এক্সারসাইজগুলি করবেন না। আর করার না কারণ হচ্ছে কি, আপনার যে অতিরিক্ত যদি হাঁটু ফুলা থাকে, ব্যথা থাকে, তাহলে আপনি একটু রেস্ট পজিশনে থাকুন বা বাড়ি ঘরে আপনি আইসটা ব্যবহার করুন। ব্যথা একটু কমলে তখন আপনি ধীরে ধীরে এক্সারসাইজগুলি করতে পারবেন। ঠিক আছে, এই 4টি এক্সারসাইজ যদি আপনি রেগুলারলি বাড়িতে করেন, তাহলে হাঁটুর ব্যথার পরিবর্তন অবশ্যই হবে। এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এক্সারসাইজগুলো রেগুলারলি প্রতিনিয়ত করুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর শেয়ার করে আপনাদের যারা এইসব সমস্যায় ভুগছে ওদেরকে ভিডিওটা পাঠিয়ে দিন। ধন্যবাদ।